প্রিয় দর্শক, বৈশাখী টিভিতে হামদাদ রুহাবজা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আজ প্রথম রমজান। সওমে রমজানের ফজিলত অপরিসীম এবং রমজান এবং সুস্বাস্থ্য এ নিয়ে কথা হবে। আলোচনার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে, যিনি আপনাদের প্রিয় এবং পরিচিত মুখ, যিনি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরে, ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল এডুকেশন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির। তিনি একজন বিশেষজ্ঞ নাক কর্ণকার বিশেষজ্ঞ। পরিচয় করে দিই, আমন্ত্রিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচিত হলেন। আজকে আলোচনার শুরুতে একটু আসি, যেহেতু মাহে রমজানের প্রথম দিন, আমরা রমজান থেকে যে শিক্ষাটা পাই, যদিও করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে প্রতিটা পরিবারে প্রতিজন ঘরে ঘরে আতঙ্কিত, সেই নিয়ে আলোচনা হবে। তার আগে মাহে রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়, কারণ একটু পর আমরা ইফতার করব। আমরা শুরু করতে চাই সেভাবে, সংযমটা কীভাবে আনা যায়, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির। বিশেষ করে এবারে রমজানে আমি যেটি বলবো, আসলে সারা বাংলাদেশি যেহেতু এখন আমাদের কাজ নেই, আমরা লকডাউনে আছি। লকডাউনে থাকার জন্য আসলে অনেক মানুষের কিন্তু খাদ্য অভাব আছে, খাদ্য ট্রান্সপোর্ট ঠিকমতো হচ্ছে না। পাশাপাশি আসলে মানুষের আয়ের যে জায়গাটি, সে আয়ও কিন্তু কমে গেছে। যাদের সলভেন্সি আছে তারা যাতে একটু শেয়ার করেন। আপনি দূরের লোকটিকে শেয়ার না করে যদি আপনার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী লোক আছে তাদেরকে শেয়ার করেন, এতে আপনার কয়েকটি লাভ হবে। একটি হচ্ছে একটি রোজার সওয়াব পাবেন ইফতার করালে। পাশাপাশি আপনার যে আমরা যে প্রতি বছরে 12 মাসে যে অতিরিক্ত খাওয়া দাওয়া করি, আমরা যে সীমিত আকারে খাদ্য গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের একটি সুবর্ণ সুযোগ যে ওজন কমানো, এবং এই সুযোগটি আমরা গ্রহণ করতে পারি। এবং পাশাপাশি সামাজিক সম্পর্ক আমাদের কিন্তু ভালো হয় যে মানুষের সাথে যদি আমরা শেয়ার করি। আমরা সবাই চেষ্টা করব যাতে নিজে কম খেয়ে যাতে এই বাজেটটা অন্যদের মাঝে কিছু কিছু ভাগ করে দিয়েও যাতে অন্যদেরকে ভালো রাখা যায়। প্রিয় দর্শক, চমৎকার প্রসঙ্গ যে আমরা একে অন্যের পাশে আসার চমৎকার একটা পরিবেশ পেলাম, সুযোগ পেলাম মাহে রমজানে, আসতেই হবে। অন্যদিকে খাদ্যের সংযম, এই বিষয়টা প্রতিটা ঘরের শিক্ষা আমরা এবছরই পাচ্ছি। যদিও করোনা সংক্রমণের মানসিকভাবে সবাই চিন্তিত, আমার মনে হয় যে সেখানেও বয়স এবং সুস্থতা ভেদে খাদ্য নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে জানতে চাই প্রফেসর ডক্টর আবু ইউসুফ ফকির। নিঃসন্দেহে আমার স্যার যেটি বলেছেন, অবশ্যই সব বয়সে সব কিছু মানায় না। বউর বয়সে শাশুড়ির কাজ মানায় না, আবার শাশুড়ির বয়সে বউয়ের কাজ মানায় না। তো সেক্ষেত্রে একটি বাচ্চা ছেলে যা ইচ্ছা তা সবই কিন্তু খেতে পারে, সে হজম করতে পারে। কিন্তু আমরা যারা বয়স্ক লোক, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপার টেনশন আছে, যাদের আপনার কার্ডিয়াক প্রবলেম আছে, তাদের কিন্তু খাদ্য নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হার্টের রোগী তারা বিশেষ করে ফ্যাট জাতীয় জিনিস অ্যাভয়েড করবে, ভাজা পোড়া জিনিসগুলো অ্যাভয়েড করবে। যেখানে অতিরিক্ত তৈল আছে সেই তৈল জাতীয় জিনিসগুলো যদি না খায়, তারপর গরুর মাংস, খাসির মাংস, যেটাকে রেড মিট বলে, এগুলো অ্যাভয়েড করবে। কাবাব এই জাতীয় খাবার অ্যাভয়েড করবে। আবার যাদের ব্লাড প্রেশার আছে তারা রেড মিটের পাশাপাশি লবণ, বা মূল কথা হচ্ছে যে বিশেষ করে বয়স্ক লোক যারা, তাদের কোনো সুযোগ নেই অতিরিক্ত খাওয়ার। কারণ অতিরিক্ত খেলে পাশাপাশি আরেকটি জিনিস আপনারা জানেন কিনা আমি জানি না, বিশেষ করে ডাক্তার যারা তারা অবশ্যই জানবেন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রতিটা গ্ল্যান্ড বা প্রতিটা বডি কিন্তু শ্রিঙ্কেজ হয়ে যায়, যেটাকে অ্যাট্রফি বলে আর কি, কমে যায়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সিক্রেশনও কমে যায়। সিক্রেশন কমে যাওয়ার জন্য আপনি যদি অতিরিক্ত খান, দেখবেন যে আপনার ডায়রিয়া হচ্ছে। তাহলে আপনি কেন বেশি খেয়ে আপনি সেটা ডাইজেস্ট করতে পারলেন না, ডায়রিয়া করলেন, আপনার আরেকটি রোগ বাজালেন, এবং আরেকজনকে খাওয়ার যে সুযোগ ছিল সেই খাবারটা আপনি খেতে দিলেন না। সুতরাং আমরা সকলে আমরা পরিমিত খাবো এবং অন্যকে খাওয়ার সুযোগ করে দেব। আর খাওয়ার বিষয়টি হচ্ছে যে বিশেষ করে এই করোনার সময়ে আমরা যে খাবারগুলো খেতে পারি, আমাদের দেশে কিন্তু এখন প্রচুর ফল আছে, বিশেষ করে তরমুজ সস্তা, আপনার আনারস, কলা পাওয়া যায়, কলা পাওয়া যাচ্ছে, পেয়ারা পাওয়া যাচ্ছে, সবেদা পাওয়া যাচ্ছে, এরকম নানাবিধ ফল, পেয়ারা আছে, বিভিন্ন রকম ফল আছে। আমরা এগুলা ফল আহার করতে পারি। ধন্যবাদ। এগুলো কিন্তু দামও কম। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির চমৎকার তথ্য বলেছেন।
প্রিয় দর্শক, বৈশাখী টিভি স্টুডিও থেকে সরাসরি অনলাইনে সংযোগ নিচ্ছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, যিনি অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ আপনাদের, এবং মনোরোগ নিয়ে তিনি গবেষণা করেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তিনি সহযোগী অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। তাকে আমরা অনলাইনে পেয়েছি। আমরা স্টুডিও থেকে সরাসরি তার সাথে কথা বলছি। ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আপনাকে পেয়েছি আমরা। মাহে রমজান শুরু হয়েছে। আমরা করোনার বিষয়টা নিয়ে দিন রাত সার্বক্ষণিক একটা ভাবনা, আমরা সোশ্যাল মিডিয়াতে ভাবছি, সার্বক্ষণিক চিন্তার মাঝে রমজানও এসে গেল। সব মিলিয়ে একটু ঘুমের ত্রুটি হচ্ছে, মানসিক বিভ্রান্তি, সব মিলিয়ে কি করে সুন্দরভাবে আমরা রোজা পালন করব, আপনার কাছে পরামর্শ চাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যথার্থ বলেছেন যে এই বছরের মাহে রমজান কিন্তু আমাদের জন্য একটি ভিন্ন প্রেক্ষাপটে এসে উপস্থিত হয়েছে। এই সময়টিতে আমরা কিন্তু কেবল মাহে রমজানের জন্য যে সারা সারা বছরের প্রত্যেক বছর 1 মাস করে সিয়াম সাধনা করি, তার বাইরে থেকে কিন্তু এই বছর যুক্ত হয়েছে আমাদের মধ্যে একটা বাড়তি আতঙ্ক, আমরা বলবো বাড়তি সাবধানতা, এবং আমরা বলবো বাড়তি আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলার প্রয়োজনীয়তা। সেটি হচ্ছে করোনা ভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণ বা বৈশ্বিক মহামারী। এই সময়টিতে আমাদের কিন্তু এমনিতেই রমজানের সময় ঘুমের খানিকটা ঘাটতি, খানিকটা পরিবর্তন, আমাদের অফিস সূচির পরিবর্তন, অনেক কিছু কিন্তু রমজানের সময় প্রতি বছরই হয়ে থাকে। কিন্তু এই বছর কোয়ারেন্টাইনে থাকার কারণে অথবা লকডাউন পরিস্থিতিতে কিন্তু আমাদের যেটি হয়েছে, আপনি যেটি বললেন, মানুষ যারা ঘরে থাকছেন, যাদের জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে না, তাদের কিন্তু দিনের যে সাইকেলটি, ঘুমের সাইকেলটি, তাদের সারা দিনের রুটিনটি, সেটি কিন্তু দারুণভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে সারাদিন ঘুমাচ্ছে এবং সারা রাত জেগে থাকছে, এবং সারা রাত জেগে থাকার মধ্যে একটা পর্যায়ে বড় একটি অংশ তারা কিন্তু ব্যয় করছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক গেজেটের মধ্যে। আমরা বলবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু শুরুতে এই বিষয়ে আমাদেরকে সাবধান করেছিল, এবং তারা কিন্তু বলেছিল যে এই বৈশ্বিক মহামারী হয়তো একদিন শেষ হবে, কিন্তু মানসিক স্বাস্থ্যের একটি মহামারী কিন্তু আমাদের সামনের দিনে চলে আসবে। এবং এই পর্যায়টিতেও কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, কারণ এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হওয়া, উদ্বিগ্ন হওয়া, আমাদের অবসাদে ভোগা, বিষণ্ণতায় ভোগা একটি স্বাভাবিক। ধন্যবাদ ডক্টর হেলাল উদ্দিন। একটি বিষয়ে আমরা খুব বেশি চিন্তা করা পছন্দ করি, আলোচনা করা পছন্দ করি, একই আলোচনা বারবার করছি, অর্থাৎ কোথায় কতজন মারা গেল, এই আলোচনাটা সার্বক্ষণিক হচ্ছে। মনে এত বেশি চাপ তৈরি হয়েছে, মাহে রমজান থেকে কোনো শিক্ষা আমরা পাবো কিনা ডক্টর হেলাল উদ্দিন? ধন্যবাদ। মাহে রমজান কিন্তু আমাদের সংযমের মাস, আমরা জানি এটি সংযমী হতে শেখায় আমাদের। এবং এই যে লকডাউনের পর্যায়ে কিন্তু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে দিনে 2 বারের বেশি করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদ আপনারা টেলিভিশনে দেখবেন না, এবং আমরা আমাদের জীবনযাত্রাকে কিন্তু অনেকখানি পরিবর্তন করতে পেরেছি। এই কয়েক মাসের 1-1.5 মাসের ভিতরে আমাদের জীবনযাত্রার মান অনেকখানি পরিবর্তন হয়েছে, এবং এই মানটি কিন্তু আমাদের মাহে রমজানের শিক্ষার সাথে কিন্তু অত্যন্ত সঙ্গতিপূর্ণ। আমরা বিলাসী জীবনযাপন থেকে আমরা অনেকখানি নিজেদের মধ্যে স্বাবলম্বী হতে পেরেছি, বাহুল্য অনেক কিছু বর্জন করতে পেরেছি। ধূমপায়ীদেরকে আমরা বলবো এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে আপনারা যারা ধূমপান ছাড়তে চান, মাহে রমজানকে সামনে রেখে, রমজান মাসকে সামনে রেখে, এবং এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য এবং করোনা ভাইরাসের জটিলতা মুক্ত থাকার জন্য অবশ্যই আপনারা ধূমপান এবং অন্যান্য নেশা থেকে মুক্ত থাকবেন। আমরা মনে করবো একদিকে আমরা যেমন রমজানের ফজিলত গুলো জানবো, রমজান মাসটিতে আমরা সিয়াম সাধনা করব, পাশাপাশি আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে, লকডাউনের নিয়মগুলো মেনে চলে আমরা করোনা ভাইরাসও মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, এতক্ষণ অনেক মূল্যবান তথ্য আপনি জানালেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সরাসরি সংযোগ নিয়েছিলাম বৈশাখী টিভি স্টুডিও থেকে ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, যিনি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, তার সাথে কথা হচ্ছিল। প্রফেসর ডক্টর আবু ইউসুফ ফকির, আপনি আমাদের সাথে আছেন। এই যে কথাগুলো বলা হলো, আমরা বিভ্রান্তি দূর করতে চাই, আমরা অযথা চিন্তা দূর করতে চাই। WHO এই তথ্য বলছেন যে সার্বক্ষণিক চিন্তা করে নিজের মনকে অতি কষ্টে জর্জরিত করবার কোনো প্রয়োজন নেই। মাহে রমজান সেই শিক্ষা আমাদের দেয়। আসুন এই আলোকে জানতে চাই আপনার কাছে। স্যার, আমরা যদি একটি বিষয় মনে করি যে আমরা মুসলিম, জি, আল্লাহ পাক আমাদের নির্ধারিত আয়ু দিয়ে দিয়েছেন। জি, যদি আমার মৃত্যু এখানে থাকে, আল্লাহ অবশ্যই আমাকে নেবে, কিন্তু পাশাপাশি আমি আমার কাজটি করে যাব, এবং কাজটি করে যাওয়ার জন্য যে বারবার টেলিভিশনে বলতেছে যে সামাজিক দূরত্ব মেনটেন করে, তারপর সামাজিক রীতি মেনটেন করে আমরা এই কাজগুলো করব। পাশাপাশি প্রতিদিন কিন্তু ব্যায়াম করার জন্য বলতেছে। একটু আমি বাড়ির আঙিনায় 30 মিনিট বা 40 মিনিট যদি একটু হাঁটাহাঁটি করি, তারপরে যে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার যেগুলো আছে, ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন E, এগুলো যদি খাই, তাহলে আমাদের বডির থেকে যে রেডিক্যাল অক্সিজেন আছে যেগুলো সেলকে ড্যামেজ করে, পাশাপাশি আমরা যে বয়স হয়, বয়সের প্রকাশ করে, পাশাপাশি ক্যান্সার হয়, এগুলো কিন্তু কমে যায়। আমরা এই জাতীয় খাবারগুলো খাবো,
পাশাপাশি আমাদের একটু ব্যায়ামের প্র্যাকটিস থাকবে, এতে করে আপনার হার্ট ভালো থাকবে, বডির ইমিউনিটি বাড়বে। বডির ইমিউনিটি বাড়লে অবশ্যই আপনার করোনা হলেও আপনি ওইভাবে আপনি কিন্তু আক্রান্ত হবেন না। ধন্যবাদ। দেশ আমাদের, জাতি আমাদের, আর আমার হাতে রয়েছে আমার সুরক্ষা। তাহলে আমি জানতে চাই যে এই যে কথাগুলো মানা হচ্ছে, আমাদের দেশব্যাপী লোকরা মানছে, কিন্তু কিছু সময় বাজারে যায়, আমি দেখেছি ঢাকা শহরে সন্ধ্যার পরে কোনো লোক নেই, সকাল 10টার আগে বের হয় না, খুব প্রয়োজন ছাড়া। এটা কিন্তু মানা হচ্ছে। এই যে তথ্য মানা হয়, তাতে করে সার্বিকভাবে দেশের চিত্র কিন্তু ভিন্ন। অর্থাৎ প্রচুর রোগী মারা যাবে, 20 লক্ষ মারা যাবে বলে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল। মন্তব্য জানতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির, আপনার কাছে। স্যার, সব কিছু আল্লাহ পাকের অশেষ রহমত। জি যে আপনারা জানেন যে 70 ডিগ্রি ফারেনহাইট, জি এটা কিন্তু সেলসিয়াস না, ফারেনহাইট। জি তার মানে সেটি হচ্ছে আমাদের সেলসিয়াসে যদি বলি তাহলে সেটা 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারে জীবাণুটি বাঁচে না। জি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েদারের টেম্পারেচার ইউজুয়ালি 32, 33, 34, কখনো 37ও হয়ে যায়। জি এটি একটি বড় কারণ যে আমাদের এখানে কম হওয়ার। আজকে কিন্তু আমাদের 39 দিন চলতেছে, 49 দিন চলতেছে। পৃথিবীর সব দেশেই 51-52 দিনে পিক থাকে। জি আজকে এবং গতকালকে আমাদের যেটা নতুন রোগীর সংখ্যা হয়েছে 400 থেকে 500, জি এবং সেটা কিন্তু খুব বেশি না। জি এবং পাক ভারত উপমহাদেশে যদি আপনি দেখেন সেটা পরিমাণ কিন্তু মোটামুটি বিশ্বের, বিশেষ করে যে দেশগুলো শীত প্রধান সেই দেশের চেয়ে কিন্তু অনেক কম। জি এটা বলবো আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যথাযথ সময় সে ব্যবস্থা নেওয়া এবং সব সেক্টর, রাষ্ট্রীয় সব সেক্টরগুলোকে একসাথে কাজে লাগানো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে কিন্তু মর্টালিটি বলেন, মরবিডিটি বলেন, সেটি কিন্তু অনেক কম। জি, আমরা ধন্যবাদ। সার্বিক ইয়ের জন্য সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আমরা এখন খুব ভালো আছি। একটা নিঃসন্দেহে। ফোন এসছে, কথা বলি। হ্যালো হ্যালো, পরিচয় দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, কুমিল্লা থেকে বলছি। প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আমার আব্বার বয়স 55 বছর। জি উনি ডায়াবেটিসের পেশেন্ট। জি। আবার ফেব্রুয়ারি মাসে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছিল আর কি। জি তো এখন উনি হার্টের ওষুধ খাচ্ছে, আর এমনিতে ডায়াবেটিসের পেশেন্ট যেহেতু, এখন ইনসুলিনের বিষয়ে আর ওনার যে ইফতারের মানে সামগ্রীগুলো কি কি হবে, কি খাইলে ওনার ক্ষতি হবে না। জি ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ আছে? ডায়াবেটিস রোজার আগে নিয়ন্ত্রণে ছিল, 8, 8.5 এরকম ছিল। সারা বছরই নিয়ন্ত্রণ রাখতে হবে, মাহে রমজানও রাখতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির, তার মাইক্রো ইনফেকশন হয়েছিল, তার ডায়াবেটিস আছে, বয়স 55, ডায়াবেটিস 8-এর মতো বলছেন তিনি। আপনি, আমার মনে হয় এই ক্ষেত্রে আপনি হিমোগ্লোবিন কিভাবে পালন A1C করবেন? জি। এটা আপনি দেখা দরকার। কারণ ইফতার একদিনে কিভাবে করবেন জানতে হ্যাঁ, চাচ্ছেন? ইফতার উনি করবে যে ইনসুলিন নিবে, জি। আর নর্মাল যে ইফতারি রেডি করে ইনসুলিনের সাথে সাথে যাতে ইফতারটা উনি মুখে দিতে পারে। কারণ উনি কিন্তু ডিলে করলে ওনার যে কোনো সময় হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে, এবং সেটা আপনি একটি বড় বিপদে পড়তে পারেন। এবং এমনকি ওনার যদি একটু গামায় অথবা একটু দুর্বলতা লাগে, খারাপ লাগে, তাহলে সাথে সাথে ওনার ব্লাড টেস্ট করে দেখতে হবে যে আবার হাইপোগ্লাইসেমিয়া চলে যায় কিনা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এগুলা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যদি উনি না পারে, আমি বলবো সেই ক্ষেত্রে আপনি উনি যাতে রোজা না রাখে। কারণ রোজা ম্যান্ডেটরি কার জন্য? যে সুস্থ তার জন্যই। যদি উনি থাকতে পারে ভালো, না থাকতে পারলে সেখানে আমার মনে হয় খুব বেশি জোরাজুরি করার বিষয় না। আপনি পাশাপাশি ওনার আপনি ব্লাড গ্লুকোজটা রোজা অবস্থায় হয়তো খারাপ লাগে, শরীর খারাপ লাগলে অবশ্যই আপনাকে দেখতে হবে, নফল রোজা করার সুযোগ আছে, আস্তে আস্তে ধাপে ধাপে রাখতে পারেন পরবর্তীতে। বা অন্য কাউকে দিয়ে আর করাইতে যেহেতু পারে, স্যার। মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, হৃদরোগ আছে, অবশ্যই ভালো ব্যবস্থা নেবেন। আমরা অন্য একটা আলোচনায় আসি। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির, তিনি বিশেষ নাক কান গলা বিশেষজ্ঞ এবং অনেক ডিগ্রি তিনি অর্জন করেছেন, অনেক গবেষক। আমি জানতে চাই, এই মাহে রমজানে যারা নাক কান গলা রোগী, তারা নাকের ড্রপ নিতে পারবেন কিনা, কানের ড্রপ নিতে পারবেন কিনা, কানে চিকিৎসা করতে পারবেন কিনা, অনেকে তো চিকিৎসা করতে চান না, মন্তব্য জানতে চাই। নিঃসন্দেহে চিকিৎসা নিতে পারবেন। এখন যে বলে আসলে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা বলে যে যেই ওষুধগুলো আপনাকে কোনো এনার্জি দেয় না, জি সেই ওষুধগুলো কিন্তু নেওয়া যায়। জি যেমন আপনার কানের ড্রপ, এটা হয়তো স্টিশিয়ান টিউব দিয়ে গলায় চলে আসে, বাট এটা ড্রপ দেওয়া যাবে। আর অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমরা ডিভাইডেড ডোজে 12 ঘন্টা পর পর দিতে পারি, ওই জাতীয় ঔষধ। অথবা অনেক ওষুধ আছে যে দিনে শুধু একবার দিলেই হয়। ওইভাবে যদি আমরা ওষুধগুলো নিই, সেই ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না। একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে রোজা কিন্তু একটি ভাইটাল স্তম্ভ।
জি। এবং সেখানে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে রোজার যে ফজিলত উনি নিজ হাতে দিবেন এবং রোজাদাররা দুইটার সময় খুব খুশি থাকবেন, সেটা হচ্ছে হাসরের দিন আর দ্বিতীয় হচ্ছে ইফতারের সময়। একটা রোজাদার সারাদিন যখন ক্ষুধার্ত থাকে তার কাছে ইফতার সে অপেক্ষা করে এই কখন আজান দিবে, এই কয় সেকেন্ড পরে আজান দিবে, সে কোনটা রেখে কোনটা খাবে, যে তার মন ভরে যায়, সে যতটুকু না খাক তার চেয়ে ইফতারের আয়োজনটা অনেক বেশি করে। জি, অত্যন্ত আনন্দঘন একটা মুহূর্ত তৈরি হয় নিঃসন্দেহে। ইফতারের সময়। নাক কান গলার সমস্যা যখন হয় রোগীরাও দ্বিধাবোধ করেন চিকিৎসকে যাবেন কিনা, আর চিকিৎসককে কিভাবে দেখছেন আমরা জেনে নিই। আজকে বিজ্ঞ চিকিৎসক আজকে পেয়েছি আমরা, বিশিষ্ট নাক কান গলার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির। কীভাবে দেখেন নাক কান গলার রোগীরা যারা আসেন? আসলে আমরা তো এই করোনার জন্য আসলে আমরা ওইভাবে রুগী দেখতেছি না। জি এটা দুইটা কারণে, যে রুগীরা একজন রুগী আসলো তার যে করোনা না আমি জানি না, জি সে দেখা গেলো চেম্বারে আরও 10টা রুগীকে সে কন্টামিনেট করলো। জি। এই জন্য লকডাউনে আসলে আমাদের আরও ডাক্তাররা সুস্থ রোগী যারা ছিলেন একটু বা সামান্য অসুখ ছিল তারাও সংক্রমিত হয়ে যেতে পারে। আমরা, জি স্যার, এটা আছে। আর আমরা অনলাইনে চিকিৎসা দিচ্ছি, আচ্ছা যে টেলিফোনে আওয়ামী লীগ থেকে, তারপর ডিজি অফিস থেকে বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে আমরা রুগীদেরকে টেলিফোনে চিকিৎসাগুলো দিচ্ছি জি যদি ইমার্জেন্সি না হয়। আর ইমার্জেন্সি হলে সেক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি কিন্তু আমাদের খোলা আছে, জি। সেই ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো কিন্তু স্যার দেওয়া হচ্ছে। ইমার্জেন্সির কথা বললে অনেক রোগীরা, দর্শক আপনাদের পক্ষ নিয়ে কথা বলি, যারা টনসিলের রোগী তারা চান টনসিল বড় হয়েছে, কোনো এক সময় শুনেছেন টনসিল ফেলে দিলে ঝামেলা মুক্ত। প্রফেসর ডক্টর আবু ইউসুফ ফকির আপনাকে জানতে চাই। আসলে স্যার টনসিল বড় হলে কিন্তু আমরা অপারেশন করি না। সেটা যে স্লিপ অ্যাপনিয়া, আপনার দম বন্ধ হয়ে যায় অথবা আপনি খাইতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমরা টনসিলেক্টমি টনসিল বড় হলে করি। তাহলে বিশেষ ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইনফেকশন, বারবার ইনফেকশন হচ্ছে, রুগী সাফার করতেছে, সেই ক্ষেত্রে টনসিলেক্টমি করা হয়। আর করোনাতে আমি টনসিলেক্টমি করতে না করব, বিশেষ করে রুগীর থেকে ডাক্তারদের জন্য হ্যাজার্ড বেশি, যেহেতু আপনার এটা ন্যাজোফেরিংসে এবং ওরোফেরিংসে অর্গানিজমটা থাকে। একটি টনসিলেক্টমি করলে যত দ্রুতই আপনি করেন, সব কিছু মিলে 15 মিনিট থেকে 20 মিনিট বা 30 মিনিট সময় লাগে। জি তো এই 30 মিনিট সময় যদি একজন সার্জন এক্সপোজারে সরাসরি মাউথ টু মাউথ কাছাকাছি যেহেতু অপারেশনটি করতে হয়, এক্সপোজার আসে, সেক্ষেত্রে আমি জানি না এই রুগীটা করোনা কিনা। যদি তার করোনা থাকে ডাক্তার নিঃসন্দেহে সে অ্যাফেক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ডাক্তারদেরকে বলবো অবশ্যই এই পিরিয়ডে অ্যাভয়েড করা। আর যদি একান্তই করতে হয় তাহলে অবশ্যই আপনি ওরাল ক্যাভিটি আগে বায়োডিন দিয়ে ওয়াশ দিবেন। ওয়াশ দেওয়ার পাশাপাশি ন্যাজোফেরিংস, ওরোফেরিংসে একটি রুল গজ দিয়ে 4 থেকে 5 মিনিট আপনি রেখে দেন। রেখে দেওয়ার পরে আপনি অপারেশনটি করেন, তাহলে সেক্ষেত্রে একজন ডাক্তার কন্টামিনেশন থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। আমরা আরও আলোচনা চালিয়ে যাব। একটা ফোন এসছে, সংযুক্ত নিচে ফোনে। হ্যালো হ্যালো, পরিচয় দিন। হ্যালো, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম জারিন, আমি মাইমসিং থেকে ফোন দিচ্ছি আর কি। প্রশ্ন। আমার কানে প্রবলেম ছিল। কি সমস্যা? আমার কানের মধ্যে সাদা সাদা মানে খুশকির মধ্যে একটু ময়লা হয়, আর আমি যখন এটা ক্লিন করি তখন মনে হয় কানের ভিতর থেকে হালকা পানি আসতেছে, আর আমার শশ একটা সাউন্ড হয় কানের। দুই কানেই না এক কানে? না, দুই কানে। এটা কতদিন ধরে হচ্ছে? অনেক, আমার একদম ছোট কাল থেকেই। আমার এখন বয়স 23 বছর। আমি যখন ডক্টর দেখাচ্ছি ওরা বলছে অলিভ অয়েল দিয়ে ক্লিন করতে, বাট ক্লিন করার পরে হালকা ভিতর থেকে পানি আসে আর সাউন্ড হয়। আপনি ঠিকভাবে কি ওষুধপত্র খেতেন, ব্যবস্থা করতেন, লাগাতেন? মানে আমাকে তেমন একটা ওষুধ দেয় নাই, বলছে অলিভ অয়েল দিয়ে ক্লিন করতে। নাক কান গলার চিকিৎসায় আমাদের দেশে ককলিয়ার ইমপ্ল্যান্ট খুব জটিল, যার জন্য প্রচুর পরিমাণে রোগী বিদেশ যেত, এবং এই অপারেশনটার জন্য কি অবস্থা বর্তমানে জানতে চাই, যেটা আজকে পেয়েছি আপনাকে। স্যার, বিষয়টি হচ্ছে আমাদের জননেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রকল্প দিয়েছেন, জি এবং সেই প্রকল্পের আওতায় রাষ্ট্র থেকে উনি অনুদান দিচ্ছেন। আচ্ছা এবং অনুদান দেওয়াতে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপর আমাদের সিএমএস যে আর্মি মেডিকেল হসপিটালস আছে সেখানে, প্লাস নাক কান গলা ইনস্টিটিউট, তারপর ঢাকা মেডিকেল কলেজে এই প্রজেক্টটি দিয়েছেন। এবং সম্পূর্ণ বিনামূল্যে যে সমস্ত বাচ্চারা বধির, কানে শোনে না, বিশেষ করে 5 বছরের বয়সের কম, তাদেরকে ককলিয়ার ইমপ্লান্টটা লাগানো হচ্ছে। এবং সরকারি খরচে এক একটা ইমপ্লান্টে আমাদের খরচ পড়ে 10 লক্ষ টাকা, এবং সরকার কিন্তু সেখান থেকে কোনো টাকা দিচ্ছে না, এবং বিনা পয়সায় আমরা এই চিকিৎসাটা দিচ্ছি। এবং এতে করে কিন্তু আমাদের অনেক বাচ্চা এখন যারা বোবা হওয়ার হাত থেকে
রক্ষা পাচ্ছে। এটা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় টাকাটা দিচ্ছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জিনিসটি তত্ত্বাবধান করেন। শ্রবণ প্রতিবন্ধিতা ছোটবেলায় যদি হয় সারাটা জীবন কি করে খাবে, খুব ভাবনার কারণ ছিল। আজকে করোনা নিয়ে আমরা ভাবছি, দেশ নিয়েও ভাবছি। দেশের একটা সুখবর আজকে জানালাম উপস্থিতিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে, তার মাধ্যমে জানালাম যে এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন একটা ভাবনা ছিল, তার একটা অবসান ঘটেছে। এদিকে আস্তে আস্তে দেশে সব জায়গায় ছড়াবে। নিঃসন্দেহে এটা ব্যাপকতা আরও বাড়বে। পাশাপাশি আমাদের যে ডাক্তাররা লাগাচ্ছে, এটার একটা প্রযুক্তি জ্ঞানও আমাদের হয়েছে জি। এবং প্রথম দিকে হয়তো আমাদের ইন্ডিয়া থেকে ডাক্তার এনে আমাদেরকে এই প্রযুক্তির সহায়তা নিতে হতো। জি। এখন আমাদের দেশেই এটার অনেক সার্জন ধন্যবাদ। হয়ে গেছে। বিরতির আগে একটা ফোন পেয়েছিলাম যে তিনি কানের খুশকি, সাদা খুশকি এবং 2 কানে এবং দীর্ঘদিন যাবত। কানে যে খুশকি যেটা, এটি হচ্ছে আমাদের যে বডিতে ডিওস্কোমেটিক এপিথেলিয়াম হয়, জি। যে আমাদের বডির স্কিন যে সেটা স্কোমাস এপিথেলিয়াম, এটা ঝরে যায় জি। এবং ঝরে যাওয়ার জন্য দেখবেন যে আমরা গোসল করলে বা গ্রামের পুকুরে যদি অথবা গোসল করেন, আপনি দেখবেন গোসল করার পর সাবান দিলে পুকুরে নামলে দেখবেন যে অনেক ময়লা ভাসতেছে। আসলে এগুলো কিছুই না, এগুলো ডিওস্কোমেটিক এপিথেলিয়াম। তো কানেও এরকম আমাদের এপিথেলিয়াম ঝরে যায়। ঝরে যাওয়া এপিথেলিয়ামগুলো যদি আমরা পরিষ্কার না করি অথবা তেল না দিই, সেগুলো ড্রাই মনে হবে। আপনি ইচ্ছা করলে সেই ক্ষেত্রে প্যাভিসন ক্রিম ব্যবহার করতে পারেন, অথবা অলিভ অয়েল ডাক্তার সাহেব দিয়েছেন উনি ঠিকই দিয়েছেন। এটা পরিমাণ কারো কম হয়, কারো বেশি হয়। এটার সাথে মাঝে মাঝে আবার যদি আমরা বাহিরে বেশি কাজ করি, সেখানে ডাস্ট এগুলো যে, তারপরে কানে যে সিক্রেশন আপনার যে ওয়াক্স যে হয়, এগুলো মিলে অনেক সময় ময়লার পরিমাণটা বেশি হতে পারে। ধন্যবাদ। আমরা চমৎকার প্রসঙ্গে জানার সুযোগ পেলাম আপনার উপস্থিতিতে। কান নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই। আমরা মনে করি যে কান নিয়ে অনেক আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশ যাওয়ার আজকাল আর খুব বেশি প্রয়োজন হয় না। বেশিরভাগ অপারেশন ব্যবস্থাপনা সব চমৎকারভাবে সম্পন্ন করা হচ্ছে আমাদের দেশেই। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির, আপনি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল এডুকেশন এবং বিশ্ব নাক গলার বিশেষজ্ঞ, আজকে সময় দিয়েছেন। মাহে রমজানের প্রথম দিনের সুখবর অনেকগুলো আপনি শোনালেন এবং আমাদের স্বস্তি এনে দিয়েছেন নানা কথায়, নানা কারণে এবং নানা চিকিৎসা ক্ষেত্রে। আপনাকে অসংখ্য শুভেচ্ছা সময় দেওয়ার জন্য। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং যে কোনো সময় যে কোনো দরকার হলে আমার মোবাইল নাম্বারে টেলিফোন দিবেন, আমি টেলিমেডিসিনও দিয়ে থাকি। ধন্যবাদ। প্রিয় দর্শক, হামদাদ রুহাবজা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনেক নতুন তথ্য আমরা জেনেছি। আগামীতে নতুন কথা নিয়ে আবার উপস্থিত হব, নতুন ভাবনা নিয়ে কথা হবে এবং আমরা সুস্থ থাকতে চাই। মাহে রমজান আমাদের যেন কবুল করে, আমরা যেন সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।